শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা ব্যাকরণ অংশের ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর। সামনেই রয়েছে তোমাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং সেই দিকেই লক্ষ্য রেখে তোমাদের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের পুরো সিলেবাসটাকে ছোট প্রশ্নের জন্য মূলত এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য রিভিশন করতে হবে। আশা করছি তোমাদের এখানে ডেফিনেশন উদাহরণ সব কিছুই সুন্দরভাবে তৈরি হয়েছে। সব ক্ষেত্রেই যে ভেরি শর্ট অ্যান্সার টাইপের তোমরা সংজ্ঞা চাওয়া হবে এবং উদাহরণ উল্লেখ করবে তা কিন্তু নয়, ঘুরিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাই ঠিকঠাকভাবে কিন্তু প্রত্যেকটি ডেফিনেশন তোমাদের বুঝে নিতে হবে। কোন ব্যঞ্জন ধ্বনিটিকে কেন সেই নামে নামাঙ্কিত করা হচ্ছে, তার পিছনে কারণটা কি, সেটাও কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। চলো দেখি, আজকে আমরা 10টি প্রশ্নের উত্তর আলোচনা করব ঠিকই, কিন্তু আজকের 10টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটামুটি ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে যতগুলি কঠিন বা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, তোমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু জিনিসটা একেবারেই সহজ, সেগুলি আজকে আলোচনা করতে চলেছি। দেখো, আজকে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্রস্বস্বর বলতে কি বোঝো? যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাদের বলা হচ্ছে হ্রস্বস্বর, যেমন অ, হস্যই, হস্য। 2 নম্বর প্রশ্নে রয়েছে দন্ত ব্যঞ্জন ধ্বনিগুলির দৃষ্টান্ত দাও। ত, থ, দ, ধ, দন্তন্য এবং দন্তস্ব। শুধুমাত্র দন্ত ব্যঞ্জন বা যেটাকে এটা ত বর্গের ব্যঞ্জন শুধু নয়, দেখো এখানে দন্তস্ব এটিও কিন্তু রয়েছে, যেহেতু এই ব্যঞ্জন ধ্বনিটিও দন্তে উচ্চারিত হচ্ছে। জিহ্বার অগ্রভাগ এসে দন্তকে স্পর্শ করছে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঠোঁটের আকৃতির পরিবর্তন অনুযায়ী কুঞ্চিত স্বরধ্বনি কোনগুলি? স্বরধ্বনি 7টি, অ, আ, হস্যই, হস্য, এ, ও, এ। সেই 7টির মধ্যে কোনগুলি কুঞ্চিত স্বরধ্বনি ঠোঁটের আকৃতির পরিবর্তন অনুযায়ী, অর্থাৎ এই স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় ঠোঁট কুঞ্চিত হবে। দেখো, তোমরা নিজেরা উচ্চারণ করলেই পারবে, হস্য ও অ, ঠোঁটের আকৃতি কিন্তু এখানে কুঞ্চিত হচ্ছে। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উষ্ম ব্যঞ্জন ধ্বনি। উষ্ম ব্যঞ্জন ধ্বনি, এখানে উষ্ম বানানটা ভুল রয়েছে, হস্য মূর্ধন্যস্বয় ম হবে। উষ্ম ব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝো? যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবর সংকীর্ণ হয়ে তার মাঝ দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয় তাকে বলা হচ্ছে উষ্ম ব্যঞ্জন ধ্বনি। যেমন কি তালবস্য, দন্তস্ব এবং হ, এই 3টে হচ্ছে উষ্ম ব্যঞ্জন ধ্বনি, বা এদেরকে শীষ ধ্বনি বলেও পরিগণিত করা হয়। 5 নম্বর প্রশ্নে রয়েছে দন্তমূলীয় ব্যঞ্জন কোনগুলি? দেখো, দন্ত ব্যঞ্জনের সময় জিহ্বার অগ্রভাগ দন্তকে গিয়ে স্পর্শ করে, আর দন্তমূলীয় ব্যঞ্জন সেইগুলি যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ দন্তমূলকে স্পর্শ করে। তোমরা ত উচ্চারণ করলে আর দন্ত ন উচ্চারণ করলে বুঝতেই পারবে জিহ্বার অগ্রভাগ কোথায় স্পর্শ করছে। যে মানে দন্ত ন যখন উচ্চারণ করা হচ্ছে জিহ্বার অগ্রভাগটা একটু উল্টে গিয়ে দন্তমূলে স্পর্শ করছে। দন্ত ন, র, ল, দন্তস্ব এগুলি হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জনের মধ্যে রয়েছে। দন্ত ব্যঞ্জনেও কিন্তু আমরা দন্তন্য আর দন্তস্বকে পেয়ে থাকি। 6 নম্বর প্রশ্নে রয়েছে উচ্চারণের স্থান অনুসারে হকে কী ধরনের ব্যঞ্জন বলে চিহ্নিত করা হয়? হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। হ উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে কণ্ঠনালী থেকে শ্বাসবায়ুটা সরু হয়ে বেরিয়ে আসছে, তাই হকে বলা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন, মানে একদম কণ্ঠনালী থেকে সরু হয়ে শ্বাসবায়ুটা বেরিয়ে আসার কারণে কিন্তু এই হ ধ্বনিটি উচ্চারিত হচ্ছে। 7 নম্বর প্রশ্নে ড্যাশ ধ্বনি হলো মহাপ্রাণ। হ ধ্বনিটিকেই বলা হয় মহাপ্রাণ ধ্বনি। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি বলতে কি বোঝো? একটি মাত্র ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন, অর্থাৎ যে সময় প্রয়োজন, তার মধ্যে 2টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হলে তাদের বলা হচ্ছে দ্বিব্যঞ্জন ধ্বনি। যেমন সাধারণত আমরা দেখি কি না, মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলিকেই দ্বিব্যঞ্জন ধ্বনি হিসেবে চিহ্নিত করা হয়। কারণ কি না, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হ ধ্বনিটি সংযুক্ত হয়ে সেই মিশ্রণের ফলেই কিন্তু মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি। যেমন দেখো, বর্গের প্রথম
যে ধ্বনি প্রত্যেকটি বর্গের ক চ ট ত প এগুলি হচ্ছে অল্প প্রাণ, এবং কয়ের সঙ্গে যখনই হ এই মহাপ্রাণ ধ্বনিটি সংযুক্ত হচ্ছে তখনই কিন্তু ক্ষয়ের উচ্চারণ হচ্ছে। তাই সমস্ত মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলিকেই মূলত বলা হয় দ্বি ব্যঞ্জন ধ্বনি। এরপর ঠিক একইভাবে দ্বিস্বর কোনগুলি, এটা গেল দ্বি ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, আর এটি হচ্ছে দ্বিস্বর। তাহলে দ্বিস্বর হচ্ছে যেগুলি যৌগিক স্বরধ্বনি, অর্থাৎ যে সমস্ত স্বরধ্বনির মধ্যে আমরা দেখব দুটি স্বরধ্বনির উচ্চারণ মিশ্রিত রয়েছে, ওই ও, এদেরকে আবার সন্ধ্যক্ষরও বলা হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন দেখো, আজকে শেষ প্রশ্ন। ঘৃষ্ট ধ্বনি বা ঘোষিত ধ্বনি বলতে কি বোঝো? যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু বহির্গমন পথ প্রথমে রুদ্ধ হয়ে যায়, তারপরে সামান্য মুক্ত হয়। রুদ্ধ হয়ে মুক্ত হওয়ার ফলে কি হয় না, ঘর্ষণের মতো হয়ে শ্বাসবায়ু বহির্গত হয়। এই সকল ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ধ্বনি বা ঘর্ষিত ব্যঞ্জন ধ্বনি। যেমন চ, ছ, বর্গীয় ঝ, এই চারটি উচ্চারণের সময় উচ্চারণটা করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রথমে শ্বাসবায়ুটা বহির্গমনের পথ রুদ্ধ হয়েছে চ, তারপর মানে প্রথমে জিহ্বাটা আটকে যাচ্ছে, তারপরেই কিন্তু আস্তে করে জিহ্বাটা ফাঁক হয়ে শ্বাসবায়ুটা বহির্গত হচ্ছে। তাই এর ফলেই দেখা যাচ্ছে যে একটা মুখবিবরের মধ্যে জিহ্বার ঘর্ষণজনিত প্রভাব সৃষ্টি হচ্ছে। তাই এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে ঘৃষ্ট ধ্বনি বা ঘর্ষিত ব্যঞ্জন ধ্বনি বলে চিহ্নিত করা হয়। তাহলে এই প্রশ্নগুলির উত্তর আজকে তোমরা অনুশীলন করো ঠিকঠাকভাবে। এর আগের একটা দুটো পর্বেও তোমাদের কাছে এ ধরনের অসংখ্য ছোট প্রশ্ন আলোচনা করেছি। এরপর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ধরনের ছোট প্রশ্ন যত অনুশীলন করবে তত দেখবে এগুলোই না পাও, ঘুরিয়ে ফিরিয়ে অন্য প্রশ্নেরও কিন্তু উত্তর তোমরা এখান থেকে ধরতে পারবে।